শুভ সন্ধ্যা। আজকের মনজ্ঞ আলোচনায় উপস্থিত মুখ্য আলোচক, শ্রোতা মণ্ডলী, এবিপি সদস্য বৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এবিপি একটা অরাজনৈতিক সংগঠন। গত 4 বছর ধরে উচ্চশিক্ষায় গ্রাম বাংলার ছেলে মেয়েদের উত্তরণের সোপান হিসেবে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। এছাড়াও সারা বছর ধরে নানান সামাজিক কাজ করে চলেছে। এবিপির একটা অন্যতম ইউনিট এবিপি মেডিকেল গাইড। এবিপি মেডিকেল গাইড ইউনিটের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি করে চলেছে এবিপি। ইতিপূর্বে আমরা ওভারিয়ান সিস্ট, থ্যালাসেমিয়া, ক্যান্সার, ওরাল ক্যান্সার সম্পর্কে জেনেছি। এবিপি মেডিকেল গাইডের মাধ্যমে পরিচালিত আজকের আলোচনা সভায় মুখ্য আলোচক তথা বিশিষ্ট ডাক্তার মোস্তাক আহমেদ মহাশয়। আজকে ওনার বলার বিষয় আর্থরাইটিস। চরম ব্যস্ততার মাঝেও উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আজকের এই মহতী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে ডাক্তার মোস্তাক আহমেদ সাহেবকে আমাদের সংস্থা অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলি প্রফেশনালস এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা রাখছি আজকের আলোচনা আমাদের আর্থরাইটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে একটা নতুন পথ দেখাবে। উপস্থিত সকল সম্মানিত শ্রোতাদের আবারও এবিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা নাতাশা ইসলামকে আজকের অনুষ্ঠান পরিচালনার অনুরোধ জানিয়ে স্বাগত ভাষণ শেষ করছি। ধন্যবাদ জান্নাতুন ফিরদাউস ম্যামকে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এবিপি আয়োজিত আজকে স্বাস্থ্য সচেতনতা শিবিরে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় জান্নাত ম্যাম বললেনই, ওভারভিউ অফ আর্থারাইটিস। আর্থারাইটিস এমন একটি রোগ যা শরীরের জয়েন্টগুলিকে শক্ত এবং বেদনাদায়ক করে তোলে। আজকের এই প্রোগ্রামে আমরা জানতে পারবো আর্থারাইটিস সম্পর্কে খুঁটিনাটি নানান তথ্য এবং এর থেকে মুক্তির উপায়। আজকের আমাদের প্রোগ্রামের শেষে আমরা একটা কিউএনএ অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব রেখেছি, কিউএনএ সেশন, যেখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা আপনারা করতে পারেন। এখন চলে যাব আমাদের আজকের স্পিকার ডক্টর মুস্তাক আহমেদ মহাশয়ের কাছে। উনি ওনার এমবিবিএস করেছেন মিদনাপুর মেডিকেল কলেজ থেকে। বর্তমানে উনি একজন জুনিয়র রেসিডেন্ট ইন অর্থোপেডিক্স, সুরি সদর হসপিটালে। ডক্টর মুস্তাক আহমেদ মহাশয়, আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন। নমস্কার, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে যে টপিকটা আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আর্থারাইটিস। আর্থারাইটিস হচ্ছে এন ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট। মানে আর্থারাইটিস হচ্ছে একটা জয়েন্টের মানে প্রদাহ বলতে গেলে, বা জয়েন্টের একটা ইনফ্লামেশন। সেখানে হচ্ছে পেন হতে পারে, সেখানে সেই জায়গাটা রেডনেস হতে পারে এবং সেই জায়গাটা ফুলে যেতে পারে কোন একটা জয়েন্টের, দ্যাট ইজ কল্ড আর্থারাইটিস। এই আর্থারাইটিস ছাড়াও আর একটা যে টার্ম আছে সেটা হচ্ছে আর্থালজিয়া, যেটা অনলি পেন হয়। যদি জয়েন্টে যদি অনলি পেন হয় সেটাকে আমরা বলবো আর্থালজিয়া। আর আর্থারাইটিস হচ্ছে যদি ইনফ্লামেশন হয়ে থাকে, অর্থাৎ ইনফ্লামেশনের মধ্যে পড়ছে, সেখানে পেন থাকবে, সয়েলিং থাকবে এবং সেখানটা যদি হিট হয়, অর্থাৎ ক্যালো, রুবার এবং টিউমার ডুলর, যেটা মেডিকেলের ভাষায় বলা হয়, এগুলো যদি প্রেজেন্ট থাকে তখন আমরা তাকে বলবো আর্থারাইটিস। আরেকটা যে টার্ম বললাম সেটা হচ্ছে আর্থালজিয়া, যেটা অনলি যদি পেন থাকে, জয়েন্টের মধ্যে যদি পেন থাকে, সেটাকে আমরা আর্থালজিয়া বলবো। এবার এই যে আর্থারাইটিসকে নর্মালি হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা মনো আর্থারাইটিস আর হচ্ছে পলি আর্থারাইটিস। বা মনো আর্থারাইটিসের মধ্যে পড়ছে পায়োজেনিক আর্থারাইটিস অ্যান্ড টিউবারকুলার আর্থারাইটিস। আর সেকেন্ড যে পয়েন্ট, পলি আর্থারাইটিসের মধ্যে থাকছে
রিউমাটয়েড আর্থারাইটিস অ্যান্ড রিউমাটিক ফিভার। আমি মেনলি যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। রিউমাটয়েড আর্থারাইটিস কি যে একটা একটা অটোইমিউন ডিজিজ, একটা মাল্টি সিস্টেম অটোইমিউন ডিজিজ, যেখানে মেনলি যে জয়েন্টটা হয়, আমাদের শরীরে অনেক জয়েন্ট থাকে, যে জয়েন্টটা হয় সেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টে যদি ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলবো নর্মালি সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। রিউমাটয়েড আর্থারাইটিস ইজ এ ক্রনিক নন সাপোর্টিভ ইনফ্লামেশন অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট, দ্যাট ইজ কল্ড রিউমাটয়েড আর্থারাইটিস। এবার রিউমাটয়েড আর্থারাইটিস একটা রিউমাটিজম অ্যাসোসিয়েশন, আমেরিকান রিউমাটয়েড অ্যাসোসিয়েশন 1987 একটা ক্লাস মানে একটা ক্রাইটেরিয়া, একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, যে ক্রাইটেরিয়া গুলো থাকলে আমরা বলতে পারি যে সেই ব্যক্তির আমরা আর্থারাইটিস হয়েছে বা রিউমাটয়েড আর্থারাইটিস হয়েছে। সেই ক্রাইটেরিয়া গুলো 1 নাম্বার হচ্ছে যদি মর্নিং স্টিফনেস থাকে, অর্থাৎ যদি তার সকালবেলায় মর্নিং স্টিফনেস, সকালবেলায় হচ্ছে যদি তার ওই যে মুভমেন্ট গুলো হয়, আমাদের শরীরে যে জয়েন্টের কাজই হচ্ছে দুটো বোনের মধ্যে যে জয়েন্ট গুলো আছে, সেই বোনের বা কার্টিলেজের মধ্যে যে জয়েন্ট গুলো আছে, সেই বর্ণের হচ্ছে মুভমেন্ট। এবার ওই মুভমেন্ট গুলো যদি লস হয়ে যায় সেটাকে বলছে লস অফ মুভমেন্ট, সেটাকে হচ্ছে মর্নিং স্টিফনেস আমরা বলতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সয়েলিং অফ 3 or more স্পেসিফিক জয়েন্ট। যদি 3টে বা তার বেশি যদি জয়েন্টের মধ্যে যদি সোয়েলিং দেখা যায়, 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর হচ্ছে সিমেট্রিক্যাল সোয়েলিং। আর যদি সোয়েলিং গুলো যেগুলো থাকছে, যদি আরো 2-3টে যে সোয়েলিং গুলো রয়েছে সেগুলো যদি সোয়েলিং গুলো যদি একই রকম দেখতে হয়, এটা 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ যদি থাকে। আচ্ছা, রিউমাটয়েড ফ্যাক্টর যেটা আমরা মানে মেডিকেল ভাষায় যেটা আরএ ফ্যাক্টর হিসেবে জানি, সেই তার নর্মাল রেঞ্জ, তার নর্মাল ভ্যালু হচ্ছে 0 to 18, এটা নর্মাল। এটা যদি এর মধ্যে যদি থাকে আর এ ফ্যাক্টরের ভ্যালু, তাহলে আমরা ধরে নিতে পারি যে সেটা হচ্ছে নেগেটিভ। যদি ধরা হয় সেটাকে নেগেটিভ ধরা হয়। এবার যদি 18-এর বেশি হয়, এটার ইউনিট হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট পার মিনিট, তার 18-এ যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো যে হ্যাঁ, তাহলে সেই ব্যক্তির রিউমাটয়েড আর্থারাইটিস থাকতে পারে। নট কনফার্মেটরি টেস্ট, এটা থাকতে পারে, কারণ এই রিউমাটয়েড আর এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা আরো আদার্স ডিজিজের ক্ষেত্রে পজিটিভ থাকে, যেমন হচ্ছে এসএলই ডিজিজ ক্ষেত্রে, সিস্টেমিক লুপাস এরিথেমাটা যেটাকে বলছে, সেই ডিজিজ গুলোর ক্ষেত্রে এটা থাকতে পারে। আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যদি এক্স রেতে কিছু চেঞ্জ দেখা যায়। এক্স রেতে চেঞ্জ মিনস এক্স রেতে যদি জয়েন্ট গ্যাপ দেখা যায় বা হচ্ছে কোনো ডিজেনারেটিভ যদি চেঞ্জ দেখা যায়, কোনো হাড়ের যদি দেখা যাচ্ছে যে এক্স রেতে ক্ষয়ে যাচ্ছে, এরকম যদি কোনো ক্রাইটেরিয়া থাকে। এবার এই যে 5টা ক্রাইটেরিয়া বললাম, এই 5টার মধ্যে হচ্ছে যদি 4টে বা তার বেশি ক্রাইটেরিয়া যদি পজিটিভ থাকে কোনো একটা মানুষের মধ্যে বা কোনো একটা ব্যক্তির মধ্যে, তাহলে আমরা বলতে পারি যে ওই ব্যক্তিটা রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে। এবার হচ্ছে ইটিওলজি। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের এক্সাক্ট ইটিওলজি কিছু নেই, তার কিছু জানা যায় না যে কোথা থেকে হচ্ছে, কোন বায়োজেনিক থেকে হচ্ছে বা কোন কিসে থেকে হচ্ছে জানা যায় না। তবে ধরে নেওয়া হয় যে একটা জেনেটিক প্রিডিসপোজিশন ফ্যাক্টর, যেমন হিস্টোকম্প্যাটিবিলিটি মার্কার যেগুলো রয়েছে সেগুলো থেকে হতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কিছু এজেন্ট রয়েছে, যেমন হচ্ছে মাইক্রোপ্লাজমা, ক্লস্ট্রিডিয়াম যে এজেন্ট গুলো, মাইক্রো ব্যাকটেরিয়া যে এজেন্ট গুলো রয়েছে সেগুলোতে হতে পারে। কিছু ভাইরাস হতে পারে, ভাইরাসের মধ্যে যেমন এক নম্বর এপস্টাইন বার ভাইরাস, এগুলো যে ভাইরাস রয়েছে এগুলো থেকে হতে পারে। তো তারপরের পয়েন্ট হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি হচ্ছে সেটা কিভাবে ছড়াচ্ছে বা কিভাবে এটা ডেভেলপ করছে, আর্থারাইটিস কিভাবে মানুষের শরীরের মধ্যে এটা ডেভেলপ করছে, সেটা যদি জানি তাহলে এই যে সাইনোভিয়াল জয়েন্ট বলেছিলাম, সাইনোভিয়াল জয়েন্টে হচ্ছে যে দুটো বোন আছে, দুটো বোনের মধ্যে তার উপরে কার্টিলেজ আছে, এবং কার্টিলেজের মধ্যে একটা জয়েন্ট তৈরি হচ্ছে, সেই জয়েন্টের মিডিলে একটা যে ক্যাভিটি রয়েছে, সেই ক্যাভিটিকে বলছে সাইনোভিয়াল ক্যাভিটি বলছে। এবার সেই সাইনোভিয়াল ক্যাভিটিটাকে আরেকটা নাম হচ্ছে যেটা আমরা পরিচিত সাইনোভিয়াম নামে।
এবার ওর মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটা সাইনোভিয়াল ফ্লুইড বলে। এবার ওই সাইনোভিয়াল ফ্লুইডটা একটা জয়েন্টে যে মুভমেন্টে খুব হেল্প করে, যাতে কোনো ফ্রিকশন না হয় আর যেন ফ্রিকশন যাতে কমাতে পারে, সেই জন্য ওই মুভমেন্টটা হতে থাকে, যাতে মানে ঠিকঠাক ভাবে মুভমেন্টটা হয়। তাই দিস ইজ কল্ড সাইনোভিয়াল জয়েন্ট। এর প্যাথোলজি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই সাইনোভিয়াম যেটা ক্যাভিটি, যেটা সেই ক্যাভিটিটা ইডিমাটাস হতে থাকে, অর্থাৎ বাইরে যে ফাইব্রিন এক্সুডেট অ্যান্ড সেলুলার ইনফিল্ট্রেটের মাধ্যমে ওই যে ক্যাভিটির মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড রয়েছে সেটা আস্তে আস্তে বাড়তে থাকছে, এবং বাড়তে থাকার ফলে ওই সাইনোভিয়াম যেটা যেটা থলি বলছি, যেটা সাইনোভিয়াল ক্যাভিটি বলছি, সেটা ওটা হাইপারট্রফি হতে থাকছে, এবং যার কারণে ওর সাইনোভিয়াল ক্যাভিটির পাশে যেটা কার্টিলেজ যেটা রয়েছে, সেই কার্টিলেজটা ওটা ধীরে ধীরে ওটা প্যানাস ফর্ম সৃষ্টি করছে, এবং ওই প্যানাস ফর্ম সৃষ্টি করার ফলে তার যে ওই কার্টিলেজের যে একটা সাইনি যে ভাবটা, যার কারণে আমরা যেটা ফিকশনটা মানে কম হতে থাকে, সেই ফিকশনে যে কম হওয়ার যে ঘটনাটা, সেটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকছে, সেটা হারিয়ে ফেলছে। তার স্মুথি যে মানে পোর্শনটা, সেই স্মুথি পোর্শনটা থাকছে না সেই কার্টিলেজের ক্ষেত্রে। এবং ওই কার্টিলেজের পোর্শনের সঙ্গে যে অ্যাটাচ রয়েছে যে বনি পার্টটা, সেই বনি পার্টটাও আস্তে আস্তে মানে ডেভেলপ করতে করতে কার্টিলেজ থেকে বোন পার্টে চলে যাচ্ছে, যার কারণে এই যে বোন পার্টটা, সেই বোন পার্টটা সেটা রাফ হয়ে যাচ্ছে, এমন র হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে যখন কোনো জয়েন্টের মুভমেন্ট হচ্ছে তখন হচ্ছে ওই রাফ অংশটা ফ্রিকশনটা বেশি হচ্ছে, যার কারণে তখন হাঁটতে চলতে তখন অসুবিধাগুলো হচ্ছে। যদি ছকের আকারে বলা যায় তাহলে প্যাথোলজি যেটা ছকটা, সেটা হচ্ছে যে ইনফ্লামেশন অফ দ্য সাইনোভিয়াম, অর্থাৎ সাইনোভিয়াম যে ক্যাভিটি যেটা, সেটা ক্যাভিটিটা ইনফ্লামেশন হচ্ছে কোনো একটা অ্যান্টিজেনের মাধ্যমে বা ইনফ্লামেটরি বাই প্রোডাক্ট ফর্মেশনের মাধ্যমে। তারপরে ডিস্ট্রাকশন অফ দ্য যে আর্টিকুলার যে কার্টিলেজ, সেই কার্টিলেজ গুলো পেনাস ফর্ম সৃষ্টি করছে, পেনাস ফর্ম সৃষ্টি করার মাধ্যম দিয়ে ওটা আস্তে আস্তে ডিস্ট্রয় করছে, ডিস্ট্রয় করার পর তার সঙ্গে অ্যাডিশন যে বোনটা রয়েছে, যে বোনটা রাফ হয়ে যাচ্ছে, যার কারণে তার যে জয়েন্টে যে মোবিলিটি যে পাওয়ারটা, সেই মোবিলিটি পাওয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। একটা পিকচারের মাধ্যমে যদি দেখানো যায় যে একটা হেলদি জয়েন্ট আর একটা আর্থারাইটিক জয়েন্টের মধ্যে যদি ডিফারেন্স দেখা যায়, তাহলে নর্মালি দেখতে পাবেন যে একটা জয়েন্ট ক্যাপসুল রয়েছে, এবং ক্যাপসুলের ভিতরে যে সাইনোভিয়াল মেমব্রেন রয়েছে এবং কার্টিলেজ যেগুলো রয়েছে, সেগুলো একটা নর্মাল হেলদি জয়েন্টের ক্ষেত্রে ওগুলো সব ঠিকঠাক থাকে, কিন্তু একটা আর্থারাইটিক জয়েন্টের ক্ষেত্রে যেহেতু সাইনোভিয়াল ক্যাভিটি অর্থাৎ সাইনোভিয়ামের মধ্যে ইনফ্লামেশনের মাধ্যম দিয়ে কোনো অ্যান্টিজেন বা কিছু যদি ইনফ্লামেশন হয়, এর মাধ্যম দিয়ে যদি ইনফ্লাম করে, তখন সেক্ষেত্রে যে সাইনোভিয়াল ফ্লুইডটা, সেই ফ্লুইডের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকছে, যার কারণে যে সারাউন্ডিং যে ক্যাভিটিটা রয়েছে, সেই ক্যাভিটিটা হাইপারট্রফি হতে থাকছে, এবং দেন সেখানে এফেক্টেড হচ্ছে যে কার্টিলেজটা, সেই কার্টিলেজটা এফেক্টেড হয়ে দেখাচ্ছে, এবং যার কারণে এফেক্টেড যে কার্টিলেজের সাইনি যে পোর্শনটা, সেই পোর্শনটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং অ্যাটাচ উইথ কার্টিলেজের সঙ্গে অ্যাটাচ থাকছে যে বনি পার্টটা, সেই বনি পার্টটাও সেক্ষেত্রে ডিস্ট্রয় হচ্ছে এবং রাফ হয়ে যাচ্ছে, যার কারণে তার মোবিলিটিটা ডিস্ট্রয় করছে। এবার আমরা দেখব ডায়াগনোসিস কিভাবে করব। একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস যে পেশেন্ট, সে কি কি জিনিস নিয়ে আমাদের কাছে কমপ্লেন করবে বা কি কি জিনিস নিয়ে সে আসতে পারে আমাদের কাছে। এক নম্বর যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো দেখা যাবে সেটা হচ্ছে তার ব্যথা হবে, মেইনলি জয়েন্টের যে পেন হবে, ব্যথা হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্টিফনেস হবে, অর্থাৎ যে মুভমেন্টটা হচ্ছে কোনো একটা জয়েন্টে যে মুভমেন্টটা হয়, সেই মুভমেন্টটা ওর আস্তে আস্তে আর মুভমেন্টটা হতে পারবে না, তো লস অফ মানে যে ফ্রি মুভমেন্টটা হচ্ছে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা মেনলি হচ্ছে 20 to 3 years 30 years ওমেনের ক্ষেত্রে এটা মেনলি হয়, আর ওমেনের ক্ষেত্রে এটা বেশি হয়, 3 times গেটার
কমনলি দেন হচ্ছে মেন। আর এই যে রিমাটের আর্থ্রাইটিস সবচেয়ে কমন যেটা যে জয়েন্ট গুলো হয় সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে, যে হ্যান্ডে যে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল যে জয়েন্ট আছে সেই জয়েন্টে মেইনলি হয়। আরো আদার্স হচ্ছে পিআইপি জয়েন্ট, মিনস প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অফ ফিঙ্গার, আর ফিঙ্গারের যে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে যে আছে এটা মেইনলি ওগুলো কমন, ওইসব জয়েন্ট গুলোতে কমনলি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়। লেস কমন হচ্ছে এক নম্বর লেস হচ্ছে যে হিপ জয়েন্ট হতে পারে বা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এগুলো লেস কমন হয়। আর আনকমন সবচেয়ে মানে দেখাই যায় না সেটা হচ্ছে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট আর হচ্ছে ফ্যাসেট জয়েন্ট। ফ্যাসেট জয়েন্ট মিনস হচ্ছে যদি কোনো বনি পার্টের সঙ্গে যদি স্পাইনের যে জয়েন্টটা রয়েছে, কোনো বোনের সঙ্গে যে স্পাইনের যে জয়েন্ট সেটা ফ্যাসেট জয়েন্ট, সেই পার্ট গুলোতে সবচেয়ে আনকমন দেখাই যায় না। এবার হচ্ছে অন এক্সামিনেশনে যদি কেউ দেখা যায় কোন একটা মানুষের শরীরে, তার হাতে বা পায়ে বা যে পোর্শন গুলো দেখা যায় মেনলি সেই জায়গাগুলোতে কিছু একটু ফোলা ফোলা সোলেন বগির মতো একটা দেখা যায়। এগুলো অন এক্সামিনেশনে এগুলো আমরা লক্ষ্য করি, যেগুলো মেনলি হচ্ছে ওই যে সাইনোভিয়াল জয়েন্ট বললাম, সেই সাইনোভিয়াল জয়েন্টের ওগুলো ইডিমাটাস পার্ট, ওগুলো সেটা ফুলে গিয়ে সেই জয়েন্ট গুলো সেগুলো হাইপারট্রফি হয়ে গিয়ে সেগুলো একটা সোলেন বগের মতো সৃষ্টি হয়। এবং এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের যেসব ডিফর্মিটি গুলো দেখা যায় মেনলি, সেই ডিফর্মিটি গুলো হচ্ছে এক নাম্বার হ্যান্ডে যে ডিফর্মিটি দেখা যায়, হ্যান্ডে হচ্ছে আলনার ড্রিফট, আলনার ড্রিফট ডিফর্মিটি দেখা যায়, যেটা আমরা বলি যে আলনার ডেভিয়েশন। অর্থাৎ আমাদের হাতে যে দুটো পার্ট, দুটো বোন আছে, এক নাম্বার হ্যান্ড, এই যে ফোর আর্মের যে পার্টে একটা রেডিয়াস আর একটা আলনা, দুটো বোন। এই যে আলনার ডিফর্মিটিতে আলনার পোর্শনে ডেভিয়েশন হয় ওর ক্ষেত্রে। এটা ডেভিয়েশনটা এই কারণে হয় যদি কোনো মানে মেটাকার্পোফ্যালেঞ্জিয়ান জয়েন্ট বা হচ্ছে প্রক্সিমাল এন্ড অফ ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে যদি আর্থারাইটিস হয়ে থাকে, তাহলে সেই পোর্শনটা হচ্ছে লুজ হতে থাকে, যার কারণে হচ্ছে লিটিল ফিঙ্গারের দিকে হাতটা একটু বেঁকে যায়, যেটাকে আমরা বলছি আলনার ড্রিফট। আচ্ছা, আমি একটু মাঝে কথা বলছি। হ্যাঁ বলুন। আপনি একটু বাংলায় টার্মগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে সেকেন্ড পয়েন্ট যেটাকে মেডিকেলের ভাষায় বলছে হচ্ছে সোয়ান নেক ডিফর্মিটি। সোয়ান নেক ডিফর্মিটি হচ্ছে যে ওই রাজহাঁসের মুখের মতো একটা পোর্শন হয়, যেটা আঙুলটা মানে বেঁকে গিয়ে রাজহাঁসের মুখের মতো হয়ে যায়, যেটাকে বলছে সোয়ান নেক ডিফর্মিটি। যেটা ওই প্রক্সিমাল ফ্যালাঙ্ক্স যে পোর্শনটা রয়েছে, অর্থাৎ আমাদের আঙ্গুলের যে লাস্ট পোর্শনটা রয়েছে, সেই লাস্ট পোর্শনটা যদি এক্সটেনশন না হয়, যদি ফ্লেকশন অবস্থায় থেকে যায়, এটাকে একটা অনেকটা দেখতে রাজহাঁসের মুখের মতো বলে, সেটার জন্য ওই জন্য নাম, ওর জন্য নাম হয়েছে সোয়ান নেক ডিফর্মিটি। সেকেন্ড যে ডিফর্মিটিটা দেখা যায় সেটা হচ্ছে এলবো জয়েন্টে। সেই এলবো জয়েন্টে সেখানে ফ্লেক্সিবল ডিফর্মিটি, অর্থাৎ এলবো জয়েন্টে যদি ফ্লেক্সিবল না হয়, ফ্লেক্সিবল অর্থাৎ এক্সটেনশন আর ফ্লেকশন যেটা হয়, সেখানে যদি ফ্লেকশনটা ওর ক্ষেত্রে প্রবলেম হয়, সেটার ক্ষেত্রে এলবো ডিফর্মিটি বলছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাঙ্কেলের ক্ষেত্রে, অ্যাঙ্কেল জয়েন্টে যেটা, অর্থাৎ গোড়ালিতে যে অ্যাঙ্কেল জয়েন্ট রয়েছে, সেখানে ইকুইনাস ডিফর্মিটি দেখা যায়। অর্থাৎ ইকুইনাস ডিফর্মিটি মিনস অ্যাঙ্কেল জয়েন্টটা সে পুরো এক্সটেনশন অবস্থায় থেকে যায়, সেটাকে আমরা এতে বলি যে ডরসিফ্লেকশন বলা হয়। সেই ডরসিফ্লেকশন অবস্থায় যদি থেকে যায়, অর্থাৎ তার অ্যাঙ্কেল যে জয়েন্টটা সেটা একদম পুরো এক্সটেনশন অবস্থা, মানে আঙ্গুল পোর্শনটা একদম পুরো মাটির দিকে আর গোড়ালি পোর্শনটা উপর দিকে, এরকম অবস্থায় যদি থেকে যায়, সেটাকে আমরা বলবো অ্যাঙ্কেল ডিফর্মিটি, ইকুইনাস ডিফর্মিটি। এবং ফুটে অর্থাৎ পায়ের পাতার মধ্যে কিছু টার্ম দেখা যায়, সেটা হচ্ছে ওই হ্যালাক্স ভ্যালগাস আর হ্যামাটো, ওটা দেখা যায়। এবার ইনভেস্টিগেশন পয়েন্টে যাব, অর্থাৎ
আর্থারাইটিস জানার জন্য আমরা কি কি টেস্ট করতে হবে, বা যদি কি কি টেস্টের মাধ্যমে জানতে পারি যে হ্যাঁ আমার আর্থারাইটিস হয়েছে, সেই জিনিসগুলো আমরা দেখবো। সেটা হচ্ছে একটা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, মিনস এক্স-রে করতে হবে। এক্স-রে অফ দ্য যেসব পোর্শনে হয়েছে, যদি মেইনলি এটা হ্যান্ডের বা হচ্ছে পায়ের যদি হয়, তাহলে সেখানে যদি এক্স-রে করা হয়, তাহলে এক্স-রেতে হ্যান্ডে যে ডিফর্মিটি গুলো দেখা যায় সেটা হচ্ছে একটা দুটো বোনের মধ্যে যে জয়েন্ট যে গ্যাপটা, সেই জয়েন্ট যে স্পেসটা, সেই জয়েন্ট স্পেসটা সেখান থেকে কমে যায়। অনেক সময় যে আর্টিকুলার যে জয়েন্ট রয়েছে, সেই জয়েন্টে সবসময় ইরোশন হতে থাকে, অর্থাৎ সেই জয়েন্ট গুলোর ক্ষয় হতে থাকছে, এগুলো দেখা যাবে হচ্ছে এক্স-রেতে দেখা যায় নর্মালি। আর কিছু ব্লাড টেস্ট করলে দেখা যায় যে আর্থারাইটিস মানে রিউমাটয়েড আর্থারাইটিস পেশেন্টের যদি ব্লাড টেস্ট মানে করা হয়, তাহলে দেখা যায় ওদের ক্ষেত্রে ওই আর-এ ফ্যাক্টর যেটা বলেছিলাম, সেই আর-এ ফ্যাক্টরটা ওদের ক্ষেত্রে পজিটিভ থাকে, অর্থাৎ 18 এর থেকে বেশি থাকে। 2 নম্বর এলিভেটেড ইএসআর ভ্যালু, এই ইএসআর ভ্যালুটা তাদের ক্ষেত্রে বেশি থাকছে, এবং হিমোগ্লোবিন লেভেলটাও তাদের ক্ষেত্রে কম থাকে। এগুলো নরমালি রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। আর একটা হচ্ছে তাদের সাইনোভিয়াল ফ্লুইড, যেটা সাইনোভিয়াল ক্যাভিটির মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড দেয়, তাহলে সেটা এক্সামিনেশন করেও দেখা যায় অনেক সময়, আর এটা তার বায়োপসি করা করলে বোঝা যায় সব জিনিসগুলো। লাস্ট শেষে একটা পয়েন্ট হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মিনস হচ্ছে এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর মতো আর কি কি জিনিসগুলো থেকে আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারবো, কোন কোন পয়েন্টে সেগুলো আমরা ডিফারেন্সিয়েট করবো। 1 নাম্বার হচ্ছে যে এসএলই। এসএলই মিনস হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথেমাটাস। ওখানেও হচ্ছে ইনফ্লামেশন হয়, এখানেও প্রদাহ হয়। সেটা হচ্ছে এটার ক্ষেত্রে যেমন হয়েছিল ইনফ্লামেশন অফ দ্য সাইনোভিয়াল জয়েন্টে, কোন একটা জয়েন্টের মধ্যে যদি ইনফ্লামেশন হয়েছিল আর্থারাইটিসের ক্ষেত্রে, এসএলইর ক্ষেত্রে সেটা ইনফ্লামেশনটা হয় সেটা হচ্ছে স্কিন বা আদার্স কোনো ভাইটাল অর্গানের মধ্যে যদি ইনফ্লামেশন হয়, তখন সেটাকে এসএলই বলবো। এটা ওখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অস্টিও আর্থারাইটিস থেকে আমরা কিভাবে ডিফারেন্স। অস্টিও আর্থারাইটিস মেইনলি এটা কোনো যদি মেকানিক্যাল ওয়্যার বা টিয়ার হয়, কোনো একটা জয়েন্টে যদি মেকানিক্যাল কোনো একটা প্রেশার, অর্থাৎ কোনো একটা ওল্ড এজের মানুষের মানে পার্সনের ক্ষেত্রে যদি মেকানিক্যাল ওয়্যার বা টিয়ারের মাধ্যম দিয়ে যদি ওই জয়েন্টের টিয়ার বা ছিঁড়ে যায়, বা সেখানে যদি ভার সৃষ্টি করার মাধ্যমে হয়, সেখানে অস্টিও আর্থারাইটিস হয়। সেটা ওটার থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। এবার হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট নর্মালি দুভাবে করা যায়। 1 নাম্বার হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট আমরা করতে পারি, আর 2 নাম্বার হচ্ছে অর্থোপেডিক আমরা ট্রিটমেন্ট করতে পারি। মেডিকেল ট্রিটমেন্ট নর্মালি যেটা দেওয়া হয় সেটা আমাদের মেডিকেল ভাষায় সেটা হচ্ছে একটা এএনএসআইডি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যার মধ্যে পড়ছে ওই অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, ডিক্লোফেনাক, এগুলো দিয়ে আমরা নর্মালি ওষুধগুলো দিয়ে আমরা আর্থারাইটিস কমাতে পারি। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ডিএমআরডিএস, যেটাকে বলা হচ্ছে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটিক ড্রাগ, যার মধ্যে থাকছে অনেকগুলো ডিফারেন্ট ভাগ থাকে, কিছু নন বায়োলজিক থাকে, কিছু বায়োলজিক থাকে, কিছু গ্লুকোকর্টিকয়েড আছে। নন বায়োলজিকের মধ্যে কিছু মেডিসিন দেওয়া হয়, যেমন মিথোট্রিক্সেট আছে, সাইক্লোস্পোরিন আছে, সালফাসালাজিলিন আছে, এগুলো কিছু ড্রাগ আমরা ইউজ করি। আর বায়োলজির মধ্যে পড়ছে বায়োলজিক্স, যেটা বলছে সেটা হচ্ছে ইনফ্লিম্যাক্স বা হচ্ছে রিতুক্সিমাব, এগুলো ইউজ করা হয়। আর গ্লুকোকর্টিকের মধ্যে প্রেডনিসোলন, এগুলো ইউজ করা হয় নর্মালি মেডিসিন হিসেবে, আমরা এগুলো দেওয়া হয়। এবার অর্থোপেডিক ট্রিটমেন্টের মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কিছু নন অপারেটিভ মেথড আছে, আর কিছু অপারেটিভ মেথড আছে। নন অপারেটিভ মেথডের মধ্যে পড়ছে 1 নাম্বার পড়ছে যে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা রিকভার করা যায়। ফিজিওথেরাপিটা হচ্ছে যে কোনো রকম ব্যায়াম ট্যায়ামের মাধ্যমে
অনেক রকম ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো করলে ওই আর্থ্রাইটিসে আমরা রক্ষা পেতে পারি। আর একটা হচ্ছে ফোমেন্টেশন, মিন্স সেঁক দেওয়া, অর্থাৎ হিট থেরাপির মাধ্যমে, অর্থাৎ কোনো গরম জলের বা এর যদি সেঁক দেওয়া হয়, ফোমেন্টেট করা হয়, তখন সেক্ষেত্রে আমরা ওটা থেকে আমরা রক্ষা পেতে পারি। আর হচ্ছে অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপি মিন্স এটা সব ক্ষেত্রে ইউজ করা হয় যে কোনো একটা নির্দিষ্ট ওয়েতে, অর্থাৎ মর্নিং ওয়াক বা হচ্ছে এর মাধ্যম দিয়ে, মানে নির্দিষ্ট ওয়েতে কোনো একটা কমিউনিকেটরের মাধ্যমে এটা আমরা রিলিফ পাওয়া যায় অকুপেশনাল থেরাপির মধ্যে। আর লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অপারেটিভ মেথড কি কি আছে। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের অপারেটিভ মেথড গুলো রয়েছে, সেটা আমার প্রথম যে পড়ছে সেটা হচ্ছে প্রিভেন্টিভ সার্জারি। এখানে প্রিভেন্টিভ সার্জারি মিন্স কোনো যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্ট গুলো যাতে ড্যামেজ না হয়ে যায়, অর্থাৎ সেই জয়েন্ট গুলো যাতে ক্ষয় না হয়ে যায় বা কিছু না হয়ে যায়, সেই জন্য প্রিভেন্টিভের মাধ্যমে বা প্রিভেনশনের মাধ্যমে এরা যেটা ঠিক করা হয় সেটা হচ্ছে প্রিভেন্টিভ মেথড। ২ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে প্যালিয়েটিভ কিছু সার্জারি, যেগুলো পুরোপুরি কারেকশন হয় না, যেগুলো কারেকশন আমাদের পুরোপুরি ঠিকঠাক হয় না, যেগুলো জাস্ট কোনো জয়েন্টের মোবিলিটিটাকে একটু বাড়িয়ে মানে চালানো যায়। এগুলো পুরোপুরি সার্জারির মাধ্যমে পুরোপুরি কিন্তু কারেকশন হয় না সেগুলো। আর ৩ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ, অর্থাৎ রিকনস্ট্রাকশন অফ দ্য জয়েন্ট, অর্থাৎ যে জয়েন্ট গুলো রয়েছে, যেসব জয়েন্টের মধ্যে আর্থ্রাইটিস হয়ে রয়েছে, সেই জয়েন্ট গুলো যদি রিকনস্ট্রাকশন হয়, অর্থাৎ সেখানটায় যদি কোনো জয়েন্টে যদি টোটাল নি রিপ্লেস বা হচ্ছে টোটাল জয়েন্ট রিপ্লেসমেন্ট থেরাপি, এগুলো যদি পুরো রিপ্লেস করে দিয়ে যদি সেই জয়েন্টটাকে আবার রিকভার করা যায়, সেটা হচ্ছে রিকনস্ট্রাকশন। আর লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে স্যালভেজ থেরাপি। স্যালভেজ থেরাপি অর্থাৎ হচ্ছে একবার ট্রিটমেন্ট করা হওয়ার পর, কোনো একটা সার্জারি করার পর যদি আবার সেই জিনিসটা হয়, সে যদি রিকিউর হয়, যদি আবার সেই জিনিসটা আবার যদি হতে থাকে, তাহলে সেটার যে ট্রিটমেন্টটা, সেটার জন্য যে ট্রিটমেন্টটা করা হয় সেটা হচ্ছে তোমার সিলভার থেরাপি। থ্যাংক ইউ। ডক্টর আহমেদ খুব সুন্দর করে আমাদের এক্সপ্লেন করলেন যে আর্থারাইটিস কি, আর্থারাইটিসের লক্ষণ এবং প্রকারভেদ। আমরা আরো একটু আপনার কাছে জেনে নিতে চাই যে আর্থারাইটিসের জন্য কি কি খাদ্য আমরা এড়িয়ে চলবো বা কি কি খাবার পর্যাপ্ত পরিমাণে খাবো এই রোগ দূর করতে, যদি সেরকম কিছু থাকে আপনি যদি প্লিজ আমাদের সাথে শেয়ার করেন। আর্থারাইটিসের জন্য সেরকম কিছু খাবার সেরকম কিছু নেই, তবে নর্মালি হচ্ছে ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো, যেমন দুধ দুধ জাতীয়, যেগুলো যদি ল্যাকটোজ ইনটলারেন্স যদি না থাকে, তাহলে দুগ্ধ পদার্থ জাতীয় যেগুলো ক্যালসিয়াম রিচ, যেগুলো ফুড বা অ্যানিমেল প্রোডাক্ট যেগুলো আছে, সেগুলো আমরা খেতে পারি। এমনি কোনো বাধ্যবাধকতা যে এই খাবারই খেতে হবে, এই খাবার খেতে হবে না, এরকম কিছু নেই। আচ্ছা, ধন্যবাদ। আর যদি আপনি একটু বলতেন যে রিস্ক ফ্যাক্টর কতটা আর্থ্রাইটিসে, মানে সঠিক সময়ে যদি ট্রিটমেন্ট না করা হয়, প্রিভেন্ট না করা হয়, তাহলে এর রিস্ক ফ্যাক্টর কতটা থাকে? আর্থারাইটিস যদি সঠিক সময়ে যদি এটা কিওর করা যায়, তার কিউরেটিভ ট্রিটমেন্ট, এটা যদি সঠিক সময়ে যদি এটা ট্রিটমেন্ট করানো যায়, বা যদি যেসব সিমটম গুলো বা যেগুলি দেখা যায় সেগুলো যদি দেখে ডাক্তারের সঙ্গে যদি সঙ্গে সঙ্গে পরামর্শ নেওয়া যায়, এগুলো কিওর হয়ে যায়। এগুলো বেশি মারাত্মক কিছু থাকে না, কিওর হয়ে যায়। ওকে ওকে, ধন্যবাদ। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে ডক্টর আহমেদকে করতে পারেন আপনারা।
গুড ইভিনিং স্যার, স্পন্ডাইলাইটিস আর্থারাইটিস সম্পর্কে একটু বলবেন কিছু? হ্যাঁ, হ্যালো। স্পন্ডালাইসিস হচ্ছে স্পাইন, যে আমাদের স্পাইনটা রয়েছে সেই স্পাইনের মধ্যে যদি তার যে জয়েন্ট গ্যাপটা আছে, কোনো একটা ভার্টিব্রার মধ্যে যদি গ্যাপ বা হচ্ছে তার যে একটা কার্ভ থাকে, সেই কার্ভগুলো যদি ডিসব্যালেন্স হয়, তখন সেক্ষেত্রে ওই জয়েন্টগুলো একটা ডিজেনারেটিভ চেঞ্জ দেখা যায়। তখন সেটাকে বলবো আমরা, তখন স্পন্ডালাইসিস হয় সেসব পেশেন্টগুলো, যেটা স্যার, আর্থারাইটিস থেকে পুরোটা আলাদা। ও ঠিক আছে। আর যদি কারোর কিছু জানার থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন বা চ্যাট বক্সেও লিখতে পারেন। আমার মনে হয় আমাদের আর কোনো প্রশ্ন নেই। জান্নাত ম্যাম, তাহলে কি আমরা এবার জাসমিনার কাছে চলে যাব? হ্যালো। না, ওয়েট কর। ওকে। কমেন্ট সেকশনে কিছু কোশ্চেন আছে, একটু দেখো। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন, এনি কন্ট্রা ইন্ডিকেশন অফ ড্রাগস? ডক্টর আহমেদ, এ নিয়ে যদি একটু বলেন। বুঝতে পারলাম না, আরেকবার বলুন। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন, এনি কন্ট্রা ইন্ডিকেশন অফ ড্রাগস? হ্যাঁ, কন্ট্রাইন্ডিকেশন থাকতে পারে। এই যে ড্রাগ গুলোর কথা বললাম, এগুলো সবই তার সাইড এফেক্ট থাকে আর কি। যেগুলো যেগুলো ক্যান্সারের ক্ষেত্রে যে মেডিসিন গুলো ইউজ করি, সেগুলো অনেকটাই সাইড এফেক্ট থাকে। যেমন যেগুলো বললাম, ইনফ্লেক্সিম্যাব বা রিটুক্সিম্যাব, যেগুলো বা হচ্ছে যেগুলো স্টেরয়েড যেগুলো বললাম, প্রেডনিসোলন, সেগুলো কিন্তু সাইড এফেক্ট অনেক সময় থাকে, যেগুলো সেগুলো কন্ট্রাইন্ডিকেশন হিসেবে কাজ করে। ওকে। আচ্ছা, আর একটা প্রশ্ন এসেছে আমাদের কমেন্ট বক্সে, সেটা হলো, প্লিজ ক্ল্যারিফাই হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন হাইপোভিটামিনোসিস ডি অ্যান্ড আর্থরাইটিস? এক মিনিট, হাইপোভিটামিনোসিস তো ভিটামিন ডি যদি না পাই কোনো কারণে, সেটা রিকেট সিরিয়াম ভাইরাস থেকে রিকেট বা অন্যান্য যেগুলো প্রবলেম গুলো হয় সেগুলো হয়, সেটা স্কিনেও দেখা যেতে পারে, অন্য জায়গাতেও দেখা যেতে পারে। আর আর্থ্রাইটিস যেটা ডক্টর শেখ মুস্তাক আহমেদ বললেন, যে সাইনোভিয়াল জয়েন্ট বা অন্যান্য জয়েন্ট গুলোতে যে ধরনের ইনফ্লামেশন গুলো হচ্ছে, সেইটা সবসময় যে ভিটামিন ডি এর অভাবে এটা হবে সেটা নয়। বিভিন্ন লাইফস্টাইল থেকে শুরু করে অনেক কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক সেই কারণেও হতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওটাই। আচ্ছা, আমাদের আর একটা প্রশ্ন এসছে কমেন্ট বক্সে।
শাহিন সুলতানা বলছেন, এক্সেসিভ ইউরিক অ্যাসিড আর্থারাইটিসে কি কোনো এফেক্ট ফেলতে পারে? হ্যাঁ, ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বাড়ে সেক্ষেত্রে ডিজেনারেটিভ চেঞ্জ হতে পারে, সেই জয়েন্টের ডিজেনারেটিভ চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে আর্থাইটিস হতে পারে সেক্ষেত্রে। ওকে। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসছে আমাদের কমেন্ট বক্সে, সেটি হলো ইউরিক অ্যাসিড কন্ট্রোল কিভাবে করা যায়? হ্যালো, ডক্টর আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের একটা প্রশ্ন এসছে যে ইউরিক অ্যাসিড কন্ট্রোল কিভাবে করা যায়, আপনি যদি এই নিয়ে একটু কিছু বলতেন। আচ্ছা। ইউরিক অ্যাসিড নরমালি যে প্রোডাক্ট গুলো বাড়ায় সেটা হচ্ছে আহ, যদি ভিটামিন সি যদি আমাদের কম খাওয়া হয়, ভিটামিন সি আমাদের শরীরের পক্ষে খুব একটা ইম্পর্ট্যান্ট। ভিটামিন সি যদি কম খায়, বা হচ্ছে ওই যে ফাস্ট ফুড যদি কেউ বেশি পরিমাণে খায়, যেমন ফ্যাট জাতীয় খাবার যেগুলো যদি খায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডটা কমে যায় অনেক সময়। যেন খাবারটা কি খাবার সে খাচ্ছে, তার লাইফস্টাইল কিভাবে সে ফলো করছে, সেভাবে কিন্তু ইউরিক অ্যাসিডটা সেক্ষেত্রে দেখে আর কি। তাহলে কি ইউরিক অ্যাসিডটা সম্পূর্ণ মানে লাইফস্টাইল আর খাবারের উপরই নির্ভরশীল? হ্যাঁ, হতে পারে। মানে খাবার কন্ট্রোল করে বা স্পেসিফিক কোনো খাবার খেয়ে ইউরিক অ্যাসিড কন্ট্রোলে রাখা যায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে অ্যালকোহল বা হচ্ছে সুগার-টুগার যে ড্রিংক গুলো আছে সেগুলো থেকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে ইউরিক অ্যাসিডটা কন্ট্রোলে থাকবে। ওকে। আচ্ছা, আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, সেটি হলো হাউ টু ডিফারেন্সিয়েট আর্থারাইটিস অ্যান্ড আদার জয়েন্ট পেনস? কিভাবে আমরা আলাদা করব এই দুটো জিনিসকে? আর্থারাইটিস আদার জয়েন্ট পেন হ্যাঁ। যেটাকে হবে সেটাই আমরা আর্থারাইটিস বলবো। আচ্ছা। এবং সেটা যদি ইনফ্লামেশন হয়, মানে জয়েন্ট পেনে হচ্ছে শুধু অনলি জয়েন্ট পেন হবে, আর আর্থারাইটিস এর ক্ষেত্রে সেক্ষেত্রে ইনফ্লামেশনের সাইন গুলো থাকবে। সেখানে তার সেই জায়গাটা পেন হবে, সেই জায়গাটা সোয়েলিং হবে, এবং সেই জায়গাটা রেডনেস হবে। যে ইনফ্লামেশনের যে চারটে আমরা কার্ডিনাল সাইন আছে, সেই চারটে কার্ডিনাল সাইন ওর মধ্যে পাবো, তখন সেটাকে আর্থারাইটিস বলবো। আর জয়েন্ট পেনে অনলি সেই জায়গাটা শুধু পেন হবে, অনলি পেন হবে। ওকে, তাহলে আপনি বলছেন যে জয়েন্ট পেন হলে শুধু পেন হবে, আর আর্থারাইটিস হলে সেখানে লাল হয়ে যাবে, ফুলবে, এবং আরো কিছু হুম। সিমটম দেখা দিতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে। তো আমার একটা প্রশ্ন আছে মুশতাক আহমেদ আপনাকে। সো আপনি একটা ইম্পর্টেন্ট কথা বললেন যে ইউরিক অ্যাসিড মেনটেন করাটা খুব দরকার। কমে গেলেও যেমন প্রবলেম, বেড়ে গেলেও প্রবলেম। তো হুম। আপনি তার মানে একটা প্রতিকার হিসেবে বললেন যে লাইফস্টাইলের উপর নির্ভর করে ইউরিক অ্যাসিডকে অনেকটাই কন্ট্রোল করা যায়। হুম। এইখানে একটা প্রশ্ন হলো যে ইউরিক অ্যাসিড
কতটা প্রডিউস হবে বডিতে সেটা তো আবার অনেকের বডির উপরে নির্ভর করে, মানে তার পাচন প্রক্রিয়া থেকে শুরু করে তার যে মাইটোকন্ড্রিয়া কিভাবে ফাংশন করছে তার উপরে নির্ভর করে। তো সেক্ষেত্রে যারা ইউরিক অ্যাসিড চেক করেন তারা তারা মানে ওই লাইফ স্টাইলটা চেঞ্জ করার কথাটা কি বেসিসে বলেন? মানে শুধুমাত্র কোন কোন খাবার খাচ্ছে তখন তো ওটা ইম্পর্টেন্ট থাকবে না, তখন আম, আম, বাকি অন্য ডিটেলস গুলো ইম্পর্টেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ডাক্তাররা কিভাবে নির্ধারণ করেন, বা আমি জানি না সেক্ষেত্রে কি ডায়েটিশিয়ান এর কাছে পাঠানো হয় পেশেন্টকে? হ্যাঁ, মেনলি হচ্ছে আমার যতটা জানা আছে সেটা হচ্ছে যদি তার লাইফস্টাইলের মধ্যে ওই যে খাবার যে যে খাবারগুলো আছে বা এই খাবারগুলো যদি আমরা লাইফস্টাইলের মধ্যে যদি নির্দিষ্ট কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, মানে যেমন ফাইবার রিচ খাবার খাওয়া বা হচ্ছে যেসব জিনিসগুলো অ্যাভয়েড করা, মেনলি অ্যালকোহল, তারপর হচ্ছে সুগার, এইসব যেগুলো জিনিস অ্যাভয়েড করে যেগুলো লাইফস্টাইল মেনটেন করে যেগুলো চলা যায়, এগুলো যদি করা হয় তাহলে নর্মালি ইউরিক অ্যাসিড লেভেলটা ঠিক থাকবে। মানে লো কার্ব হাই প্রোটিন এরকম ডায়েট, তাই তো? মানে ফ্যাটটাও বাড়ানো যাবে, হ্যাঁ, হ্যাঁ, মোস্টলি সেখানে কার্বোহাইড্রেট একটা মানে স্ট্যান্ডার্ড অ্যামাউন্টে এটা থাকবে, বেশি থাকবে না। হ্যাঁ, প্রোটিনটা মোটামুটি থাকবে, আর ফ্যাটটাও কন্ট্রোলে করতে হবে, আই থিঙ্ক, রাইট? কন্ট্রোলে সো রাখতে হবে। বাট হ্যাঁ, বাট ইন দ্যাট কেস মানে আমাদের ইন্ডিয়াতে আহ, মানে প্রোটিনের সোর্স বলতে তো মোস্টলি ডিম, দুধ, মাংস, মাছ, হুম, মানে পশ্চিমবঙ্গে এটা প্রবলেম কম, কিন্তু যেসব এলাকায় মাছ মাংসের আছে কম আর কি, যেসব হুম, জায়গায় হুম, হুম, নিরামিষই বেশি, এই তারা কি করে সেই হুম। প্রোটিন রিচ ডায়েটটা তৈরি করতে সেক্ষেত্রে পারে? সেক্ষেত্রে ওদেরকে অল্টারনেটিভ মানে ভেজিটেবল, অর্থাৎ উদ্ভিজ্জ এগুলো মানে প্ল্যান্ট সোর্সটা তাদেরকে দেখতে হবে। মানে মানে ডাল প্ল্যান্ট ডাল সোর্সের যে ডাল প্রোটিন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ডাল জাতীয়, মেনলি ডাল জাতীয় খাবারগুলো বেশি করে খেতে হবে। আর সেক্ষেত্রে তারা কি ডাল, দুধ, দই এই সবগুলোতে বোধহয় প্রাধান্য হ্যাঁ, দিতে হ্যাঁ, হবে, হ্যাঁ, হ্যাঁ, সেগুলো প্রাধান্য দিলে তাদের ক্ষেত্রে ঠিক থাকে। ঘি, তারপরে সব আছে। ইয়েস, আরেকটা কোশ্চেন এসছে না তো, দেখ। হ্যাঁ, আমাদের আরেকটা প্রশ্ন এসছে, সেটা হলো যে পেন কিলারের জন্য কি আর্থ্রাইটিস হয়? মানে পেন কিলার বেশি খাওয়ার ফলে কি আর্থ্রাইটিস হতে পারে? হ্যালো, হ্যাঁ, পেন কিলার বেশি খেলে মানে সাইড ইফেক্ট, হ্যাঁ, সাইড ইফেক্টের কারণে হতে পারে, একটা সাইড ইফেক্ট হতে পারে, ওটা কোনো নির্দিষ্ট ওইরকম ভাবে কোনো কারণ নেই, তবে হতে পারে। মানে হতেও পারে, নাও হতে পারে। মানে হ্যাঁ, হ্যাঁ, পেন কিলার যেটা করে মানে আমাদের গ্যাস্ট্রো ডাইজেশন সিস্টেমে কিছুটা চাপ ফেলে, সেই জন্য বেশ হ্যাঁ, কিছু মানে বদহজম জাতীয় ঘটনা ঘটে, যেগুলো আর্থ্রাইটিসের জন্য খুব একটা ভালো জিনিস নয়। এই জন্য একটু না, সাবধানে থাকতে হয় আর কি। হুম, হুম। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। হাউ ডু জেনেটিক ফ্যাক্টরস প্লে রোল ইন আর্থ্রাইটিস? এইখানে এইখানে একটা জিনিস আমি অ্যাড করতে পারি, মানে প্রশ্নে উত্তরে না, সেটা হলো যে আর্থ্রাইটিস কি শুধুই যে মানে আর্থ্রাইটিসের জেনেটিক ভার্সেস মেটাবলিক, আপনি তো বললেন যে মেটাবলিক ব্যাপারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, হ্যাঁ, মেটাবলিক কনসেপ্টটা। তো বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে এই এই ডিবেটটা আমরা প্রায় শুনি যে কতটা লাইফস্টাইলের জন্য হচ্ছে, কতটা ইন্টারনাল মেটাবলিক ফাংশনের জন্য হচ্ছে, কতটা জেনেটিক্স এর জন্য হচ্ছে, কতটা অন্য কারণে হচ্ছে, এনভায়রনমেন্টাল বা এক্সটার্নাল কোনো ফ্যাক্টরের জন্য। তো আর্থ্রাইটিস মোস্টলি আপনি হয়তো অলরেডি বলেছেন, আমি স্লাইডের সময় ছিলাম না। তো হুম, হুম। আর্থ্রাইটিস কি ডিজিজে ক্লাসিফাই করা হয়, মেটাবলিক ডিজিজ না জেনেটিক না, সেটাই আর কি। এটা মেনলি হচ্ছে দু ধরনের হতে পারে। একটা হচ্ছে একটা জেনেটিক প্রিডিসপোজিশন ফ্যাক্টর, যেগুলো হিস্টোকম্পারেটিভ যে মার্কার গুলো রয়েছে, HLA-1, HLA-B, এগুলো সেগুলো কারণে একটা হতে পারে। আর একটা যেটা অ্যান্টিজেন যেগুলো রয়েছে,
যে মাইকোপ্লাজমা হতে পারে বা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বা কিছু ভাইরাল অ্যাটাকের মাধ্যমে, যেগুলো অ্যান্টিজেনটা অ্যাটাক করে মেইনলি হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টকে, যেগুলো অ্যাটাক করে, যে ভাইরাল কোনো অ্যাটাক, কোনো এজেন্ট, সেসব কারণে ওগুলো হতে পারে। দুটো কারণে হতে পারে, একটা জেনেটিক প্রিডিসপোজিশন ফ্যাক্টর যেটা হিস্টোকম্প্লেমেন্টারি ফ্যাক্টর যে মার্কার করে সেটা হতে পারে, আর একটা 2 নাম্বার হচ্ছে কোনো এজেন্টের মাধ্যম দিয়ে হতে পারে, যেটা অ্যান্টিজেন এর মাধ্যম দিয়ে হতে পারে। আচ্ছা, আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, সেটি হলো ইস্ট্রোজেন হরমোনস ক্যান এফেক্ট আর্থ্রাইটিস? If it can affect us, then how we get rid these hormone related issues? রিপিট, কোশ্চেনটা রিপিট করবেন। হ্যাঁ, উনি বলতে চাইছেন যে ইস্ট্রোজেন হরমোন কি আর্থারাইটিসে কোনো এফেক্ট করতে পারে? আর এই হরমোনাল রিলেটেড যে এই রিলেটেড ইস্যুগুলো কিভাবে এর থেকে বেরোনো যাবে? হ্যাঁ, ইস্ট্রোজেন হরমোনটা এফেক্ট পড়তে পারে, সেটা হচ্ছে মেইনলি যেহেতু এটা ওমেনদের ক্ষেত্রে বেশি হয়, এটা মানে 3 টাইমস মোর দেন মেনের ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন যে হরমোনটা রয়েছে, যেটা স্ট্রাকচারাল যে তৈরি করে, তার ক্ষেত্রে যে ইস্ট্রোজেনের হরমোনের একটা রোল থাকে, তো সেক্ষেত্রে এটা এফেক্ট পড়ে, এক্ষেত্রে একটা এফেক্ট থাকে, বনি ডিফর্মিটির ক্ষেত্রে একটা রোল ফেলে একটা। আচ্ছা, এর থেকে বেরোনোর উপায় উনি জিজ্ঞেস করেছেন যে এই হরমোন রিলেটেড ইস্যুস থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। হরমোন রিলেটেড ইস্যু মানে মেনলি যদি হচ্ছে যে ইস্ট্রোজেন আর্থারাইটিসে এফেক্ট করে তাহলে কিভাবে এর থেকে হুম, বেরোনো যাবে? তখন মেনলি হচ্ছে ইস্ট্রোজেন লেভেল যদি বুঝতে পারা যায় যে হ্যাঁ এটা ইস্ট্রোজেনের কারণেই হচ্ছে, তখন সেটা মেডিসিনের মাধ্যমে ইস্ট্রোজেন লেভেলকে ঠিক রেখে এটা তখন ওইভাবে কারেকশন করা যাবে, ইস্ট্রোজেন লেভেলটাকে ঠিক রেখে। হ্যাঁ, ওকে, তাহলে যদি মানে ওই কারণ প্রথমে থেকে যদি, ডায়াগনোসিস করতে হবে যে কি জন্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি জন্য হচ্ছে। ওকে, আর একটা প্রশ্ন এসছে আমাদের, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু কিওর আর্থারাইটিস? আর দেয়ার এনি পার্মানেন্ট সলিউশন ফর আর্থারাইটিস? হ্যাঁ, অবশ্যই সলিউশন আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে পার্মানেন্টও হয়ে যায়। তবে কিছু যেমন যে মেডিসিন গুলো কথা বললাম, সেই মেডিসিন গুলো খেলে অনেক সময় কিওর হয়, তবে পুরোপুরি কিওর কোনো ক্ষেত্রে হতেও পারে, কোনো ক্ষেত্রে নাও হতে পারে। সেটা ক্ষেত্রে যদি সেক্ষেত্রে আরো যদি আদার্স কোনো ফ্যাক্টর কাজ করে, ওর আর্থারাইটিস ছাড়াও যদি অন্যান্য কোনো এফেক্ট যদি থাকে, কোনো অন্যান্য আদার্স যদি ডিজিজ থাকে, সেক্ষেত্রে আরো ওর প্রবলেমটা বেড়ে যায়। নর্মালি শুধুই অনলি যদি আর্থারাইটিস থাকে বা জয়েন্টের কোনো যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে অনেক সময় কিওর হয়ে যায়, কিওরের প্রবলেমটা বেশি যদি আদার্স কোনো ডিজিজ মডিফাইং যদি কিছু না থাকে ওর ক্ষেত্রে। ওকে, এখানে একটা জিনিস অ্যাড করবো, যাদের আপনি একটা কথা বললেন যে ইউরিক অ্যাসিডের ইমব্যালেন্স একটা বড় কারণ আর্থারাইটিসের। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড জনিত যাদের প্রবলেম আছে আম, তাদের ক্ষেত্রে আর্থারাইটিস কিওরটা দুটো 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 একসাথে মেনটেন করতে হবে, রাইট? মানে আর্থারাইটিস কিওরও করা হবে এবং ইউরিক অ্যাসিডটাকেও কোনোভাবে কন্ট্রোল করতে হবে, এরকম কি ব্যাপারটা? হ্যাঁ, ইউরিক অ্যাসিড কন্ট্রোল করার মাধ্যমে আর্থারাইটিস কন্ট্রোল করা যায়। আর মেইনলি যেটা আর্থারাইটিসে যে ভ্যালুটা মানে ব্লাডের যে কম্পোনেন্টটা যে দেখা হয়, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে আরএ ফ্যাক্টরটা। ইউরিক অ্যাসিডের থেকেও যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আরএ ফ্যাক্টরটা দেখা হয় এক্ষেত্রে। ইউরিক অ্যাসিডকেও নরমাল রাখতে হবে, তার সঙ্গে যেটা দেখা হয় সেটা হচ্ছে আরএ ফ্যাক্টর। আচ্ছা, আচ্ছা। এই আরএ ফ্যাক্টরটা আপনি তো বললেন যে জিনগত কারণে এবং
ইউরিক অ্যাসিডের কারণে বা অন্যান্য কারণে ওদের ওদের একটা হ্যাঁ হ্যাঁ। পরোক্ষ একটা ব্যাপার, ওদের মধ্যে কানেকশন আছে, হুম। প্রত্যক্ষ এবং পরোক্ষ। আর এ ফ্যাক্টরটা আমাদের শরীরে আছে একটা হচ্ছে যে আমাদের যে ব্লাড স্ট্রিমের মধ্যে যদি কোনো ভাইরাস বা কোনো অ্যান্টিজেন যদি আসে, সেটা শরীরের মধ্যে একটা যদি অ্যান্টিজেন থাকে, তাহলে সেটা অ্যান্টিজেনের বদলে একটা অ্যান্টিবডি তৈরি হতে থাকে। সেটা ব্লাডে গিয়ে ব্লাডে একটা অ্যান্টিবডি তৈরি হয়। যদি কোনো একটা অ্যান্টিজেন আমার শরীরের মধ্যে ঢোকে, তাহলে সেটা তার কারণে একটা অ্যান্টিবডি তৈরি হয়। একটা ব্লাডের মধ্যে যদি অ্যান্টিবডিটা তৈরি হয়, তাহলে ওই যে মার্কারটা আমরা দেখি, তখন সেটা আর এ ফ্যাক্টর দিয়ে ওটা প্রকাশ হয়। ওর অ্যান্টিবডিটা যে আর এ ফ্যাক্টর দিয়ে প্রকাশ হয়, সেটা হচ্ছে মানে ম্যাক্রোফাজ বা লিউকোসাইটের মাধ্যমে যে আহ, এটা অ্যান্টিবডিটা প্রকাশ পায়, সেটা আর এ ফ্যাক্টরের মাধ্যমে ওটা আমরা লক্ষ্য করি যে মার্কারটা দেখা যায়। এবং সেটা একটা রেঞ্জ থাকে, ওই বললাম যে 0 to 18 এর মধ্যে যদি থাকে, তাহলে সেটা নর্মাল, আর ওর থেকে বেশি থাকলে সেটা পজিটিভ হবে। আম, একটা প্রশ্ন আমি অ্যাড করবো, সেটা হলো যে আর্থ্রাইটিস কোন কোন রোগের ক্ষেত্রে আম, মানে সহকারী রোগ হিসেবে দেখা যায়? আর্থারাইটিস মেনলি হচ্ছে এটা জয়েন্টেরই, মানে আমাদের যে বনি জয়েন্ট গুলো যেগুলো আছে, আমাদের শরীরে যে জয়েন্ট গুলো আছে, সেটারই একটা মানে পার্ট আর কি বলতে গেলে। এবং অ্যাসোসিয়েটেড আদার্স যে ডিজিজ গুলো আছে, সেই ডিজিজ গুলোর সঙ্গেও দেখা যায় এটা। মেইনলি হচ্ছে জয়েন্টের প্রবলেমের কারণে এটা হয়। মানে এরকম কোনো ডিজিজ আছে যে ক্ষেত্রে আর্থ্রাইটিস এর সম্ভাবনা বেড়ে যায়? এবং সেই ডিজিজ গুলোকে যত মানে এরকম, এটা এটা প্রশ্ন করার কারণ হলো কিছু কিছু আমাদের বডির যে ম্যাল ফাংশন গুলো, সেগুলো কোর কারণটা কখনো কখনো সেগুলো সেকেন্ডারি, মানে প্রকাশ, বহিঃপ্রকাশ একটা প্রাইমারি ডিজিজে। তো প্রাইমারি ডিজিজ যতক্ষণ না ঠিক হুম হয়, বারবার ওটা আসতে থাকে, সেকেন্ডারি ডিজিজটা বারবার রিঅ্যাপিয়ার করতে থাকে, হুম ওটা পুরোপুরি হুম হুম যায় হুম। না। সেটা বলছিলাম যে আর্থ্রাইটিস কি কোনো এরকম ডিজিজের সাথে থেকে যায়, মানে সেই মেইন ডিজিজটা ঠিক না হওয়া পর্যন্ত এটা সবসময় থেকে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে? এটা মোস্টলি নিজে নিজেই থাকে, মানে আর্থ্রাইটিস ইন্ডিপেন্ডেন্ট একটা ডিজিজ, একে সবসময় নিজে নিজে ঠিক হ্যাঁ, করা যায়? একটা হতে পারে, সেটা হচ্ছে কোনো ব্লাডের যদি কোনো ডিসঅর্ডার থাকে, রক্তের যদি কোনো প্রবলেম যদি থাকে কোনো পেশেন্টের, তাহলে সেই পেশেন্ট গুলোর আর্থারাইটিস হওয়ার প্রবলেম মানে প্রবণতাটা বেশি দেখা যায় ব্লাডের ডিসঅর্ডার থেকে, বুঝতে পেরেছি। আর আপনি এটা বা অলরেডি হয়তো ব্লাডে কোনো আলোচনা করে, হ্যাঁ আপনি হয়তো অলরেডি আলোচনা করেছেন, তাহলে ব্লাড ক্যান্সারে কি আর্থ্রাইটিস দেখার সম্ভাবনা বেশি, মানে মানে বা থাকতে পারে, হ্যাঁ হতে পারে। সো জাস্ট টু গেট অ্যান স্ট্যাটিস্টিক্স, মানে নর্মালি যতজন আর্থ্রাইটিসে আসে তার কত পার্সেন্টের ক্যান্সার বা এরকম বড় জাতীয় রোগ সাথে থাকার সম্ভাবনা থাকে? মানে আপনারা কি আর্থ্রাইটিস দেখে বা ওর করেসপন্ডিং দেখে অন্য ডায়াগনোসিসের জন্য ওদেরকে পাঠান, ফার্দার ডায়াগনোসিসের জন্য, যে এটা এর কোনো সিরিয়াস ইস্যু থাকতে পারে? হ্যাঁ, আর্থারাইটিস যদি মানে হয়ে থাকে, যদি মানে বোঝা যায় যে হ্যাঁ এইসব, তার এক্সামিনেশন গুলো বা হচ্ছে বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে যে দেখা যায়, হ্যাঁ তখন ফার্দার মানে পরবর্তীকালের জন্য আমার পাঠানো হয় তখন সেক্ষেত্রে। ঠিক আছে নাতাশা, আমার দিক থেকে মোটামুটি প্রশ্ন শেষ। হ্যাঁ, আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, না হলে আমরা একদম অনুষ্ঠানের অন্তিম লগ্নে পৌঁছে গেছি। আমার মনে হয় আর কারোর কোনো প্রশ্ন নেই। আমরা কি তাহলে এখন
ভোট অফ থ্যাঙ্কস পর্বে চলে যাব নাকি আরেকটু হ্যাঁ, ওয়েট করব? আমরা শেষ করে দিচ্ছি, তো চলে যাও নাতাশা। ঠিক আছে, অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাক আহমেদকে। আপনি আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান সমৃদ্ধ করেছেন। আমরা আর্থ্রাইটিস সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি আপনার কাছে। অনেক ধন্যবাদ। আমরা এখন চলে যাব জাসমিনা লস্করের কাছে আজকের ভোট অফ থ্যাঙ্কস পর্বে। জাসমিনা। জি, হ্যাঁ। হ্যাঁ, আজকের আর্থ্রাইটিস সম্পর্কে এমন সুন্দর ও মনোজ্ঞ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানের আয়োজক সংস্থা অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলি প্রফেশনালস এর সদস্যদেরকে এই মূল্যবান উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার বলেই আজকের এই কার্যক্রমটি সম্ভব হয়েছে। এছাড়াও আমি বিশেষ অতিথি ডাক্তার মুস্তাক আহমেদ মহাশয়কে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আর্থ্রাইটিস সম্পর্কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তার জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। এছাড়াও ধন্যবাদ জানাই এবিপি এর সভাপতি শ্রদ্ধেয় ডাক্তার আবু সাইদ আহমেদ এবং চেয়ারম্যান ডক্টর আসিফ আকরাম স্যারকে। আমি উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানাই। আপনাদের অংশগ্রহণ ছাড়া এই অনলাইন কার্যক্রমটি সার্থক হতো না। আশা করি ভবিষ্যতে আরো এমন স্বাস্থ্য সচেতনতামূলক ও জ্ঞান বৃদ্ধিকারী অনলাইন কার্যক্রমে আমরা সকলেই একত্রিত হতে পারব। ধন্যবাদ জাসমিনা। আবারও ধন্যবাদ ডক্টর মুস্তাক আহমেদ মহাশয়কে এবং এবিপির সকল টিম মেম্বারকে এবং এখানে উপস্থিত সবাইকে। আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ।